অগ্নিজ দ্বীপে থাকার অনুমতি পাওয়ার পর থেকে সে দ্বীপের মানুষের সঙ্গে মিশতে শুরু করে। তার কথাবার্তা সবার মন কাড়ছিল, কিন্তু তার আচার আচরণে এক অজানা রহস্য লুকিয়ে ছিল। মধু এবং পণ্ডিতজি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। এক রাতে স্ফটিক রক্ষিত গুহার চারপাশে অদ্ভুত শব্দ শোনা গেল। দ্বীপবাসী এ বিষয়ে কিছু না বুঝলেও মধু সঙ্গে সঙ্গে পণ্ডিতজিকে খবর দিল। পণ্ডিতজি বললেন, মধু, অগ্নিজের ওপর আমার সন্দেহ বাড়ছে। স্ফটিকের শক্তি তার নজরে পড়েছে। আমরা তাকে পরীক্ষা করব। পরের দিন পণ্ডিতজি একটি বিশেষ পরিকল্পনা করলেন। মধু স্ফটিক রক্ষিত গুহার সামনে নকল পাহারা দেওয়ার নাটক শুরু করল, যেন স্ফটিক অরক্ষিত। অগ্নিজ দূর থেকে এটি দেখছিল। গভীর রাতে, যখন সবাই ঘুমিয়েছিল, অগ্নিজ ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল। মধু এবং পণ্ডিতজি ইতোমধ্যেই লুকিয়েছিলেন। অগ্নিজ যখন স্ফটিকের কাছে পৌঁছালো, তখন তার হাতে একটি কালো জাদুর পুঁথি দেখা গেল। সে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করল। সঙ্গে সঙ্গে গুহার চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে মধু সামনে এসে দাঁড়ালো এবং বলল, অগ্নিজ, তুমি যা করতে যাচ্ছ তা এই দ্বীপের জন্য বিপদ ডেকে আনবে। তোমার আসল উদ্দেশ্য কি? অগ্নিজ হেসে বলল, তুমি খুব বুদ্ধিমান, মধু। আমি এখানকার শক্তি নিয়ে যেতে চাই। এই স্ফটিকের শক্তি আমার দরকার। আমার রাজ্যে এই শক্তি কাজে লাগিয়ে আমি অজেয় সাম্রাজ্য গড়তে পারব। মধু নির্ভীক কণ্ঠে বলল, এই শক্তি কারো ব্যক্তিগত ক্ষমতা বাড়ানোর জন্য নয়। এটি সবার মঙ্গলের জন্য রক্ষা করা হচ্ছে। তুমি যদি এটি নিতে যাও, তবে তোমার সামনে আমাকে পাবে। অগ্নিজ একটি জাদুর ঢাল তৈরি করে মধুর দিকে এগিয়ে গেল। কিন্তু মধু আগে থেকেই প্রস্তুত ছিল। সে স্ফটিকের শক্তি দিয়ে একটি প্রতিরক্ষামূলক বলয় তৈরি করেছিল। অগ্নিজের জাদু সেখানে ব্যর্থ হল। পণ্ডিতজি মন্ত্র পড়ে একটি বিশেষ জাল তৈরি করলেন এবং অগ্নিজকে বন্দী করলেন। অগ্নিজ রেগে গিয়ে বলল, তোমরা আমাকে আটকালেও অনেকেই এই শক্তির সন্ধানে আসবে। তুমি কি সবার বিরুদ্ধে লড়াই করতে পারবে, মধু? মধু দৃঢ়ভাবে বলল, আমি একা নই। এই দ্বীপের প্রকৃতি, মানুষ এবং সত্য সবসময় আমার পাশে থাকবে। আর তুমি কখনো স্ফটিকের কাছে পৌঁছাতে পারবে না। অগ্নিজকে বন্দী অবস্থায় দ্বীপ থেকে বিতাড়িত করা হল। সে চলে যাওয়ার আগে বলল, আমার পরেও শক্তিশালী অনেক শত্রু আসবে। আমি তোমার সাহসিকতা মেনে নিচ্ছি, মধু। তবে ভবিষ্যতের জন্য তৈরি থাকো। অগ্নিজ চলে যাওয়ার পর দ্বীপে এক অদ্ভুত শান্তি নেমে আসে। কিন্তু এই শান্তি যেন একটি ঝড়ের পূর্বাভাস। মধু এবং পণ্ডিতজি অগ্নিজের শেষ কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন। কয়েকদিন পর দ্বীপে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিল। দ্বীপের উত্তরের জঙ্গল থেকে এক অজানা সুর শোনা যাচ্ছিল, যা আগে কেউ কখনো শোনেনি। সুরটি কখনো মিষ্টি, কখনো ভয়ানক শোনাতো। দ্বীপের প্রাণীরা যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। পাখিরা গাছ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল, আর সমুদ্রের ঢেউ ছিল অশান্ত। পণ্ডিতজি মধুকে বললেন, মধু, আমি এই সুরের রহস্য বুঝতে পারছি না। তবে এটি শুভ নয়। এক রাতে মধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল একটি সাদা পাখি তাকে জঙ্গলের দিকে ডাকছে। পাখিটি একটি বিশাল গাছের নিচে বসেছিল। গাছের গায়ে খোদাই করা একটি প্রতীক ছিল, যা আগের কোথাও দেখা যায়নি। পরদিন সকালে মধু তার স্বপ্নের কথা পণ্ডিতজিকে বলল। পণ্ডিতজি চিন্তিত হয়ে বললেন, মধু, স্বপ্নগুলো কখনো কখনো আমাদের জন্য বার্তা নিয়ে আসে। তোমাকে সেই জঙ্গলে যেতে হবে। তবে একা নয়। আমি এবং কিছু সাহসী মানুষ তোমার সঙ্গে যাব। মধু, পণ্ডিতজি এবং আরও 3জন দ্বীপবাসী মিলে জঙ্গলের গভীরে প্রবেশ করল। পথটি ছিল সংকীর্ণ এবং আঁকাবাঁকা। সুরটি আরও স্পষ্ট হচ্ছিল, যেন তারা সুরের উৎসের কাছাকাছি পৌঁছে গেছে।
জঙ্গলের মাঝখানে এসে তারা সেই বিশাল গাছটি দেখতে পেল। এটি দ্বীপের অন্যান্য গাছের থেকে একদম ভিন্ন। গাছটির চারপাশে অদ্ভুত এক শক্তির বলয় তৈরি ছিল। মধু গাছের কাছে গিয়ে সেই প্রতীকটি স্পর্শ করল। সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে গেল, বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ গাছের গুড়ি থেকে একটি আলোকরশ্মি বেরিয়ে এলো, আর তার সঙ্গে একটি কণ্ঠ শোনা গেল। তোমরা এখানে এসেছো কেন? এই গাছের শক্তি অপবিত্র করলে দ্বীপ ধ্বংস হয়ে যাবে। পণ্ডিতজি কণ্ঠটির দিকে তাকিয়ে বললেন, আমরা দ্বীপের রক্ষক। অগ্নিজের ষড়যন্ত্র আমরা ব্যর্থ করেছি। এখন এই সুরের রহস্য জানতে চাই, যা দ্বীপের ভারসাম্য নষ্ট করছে। কণ্ঠটি বলল, অগ্নিজ ছিল প্রথম ধাপ। এই গাছের শক্তি দ্বীপের আসল শক্তি। যারা এটি দখল করতে চায়, তারা দ্বীপকে ধ্বংস করার জন্য আসছে। যদি তোমরা এই দ্বীপ রক্ষা করতে চাও, তবে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা প্রকৃতির সঙ্গে একাত্ম। মধু সাহস নিয়ে বলল, আমরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কণ্ঠটি উত্তর দিল, তাহলে প্রস্তুত হও। প্রকৃতি নিজেই তোমাদের পরীক্ষা নেবে। অধ্যায় 14, প্রকৃতির কঠিন পরীক্ষা। গাছ থেকে আলোর রশ্মি বেরিয়ে মধু ও তার সঙ্গীদের ঘিরে ধরল। তারা একটি আলাদা জগতে প্রবেশ করল বলে মনে হলো। চারপাশে কোনো দ্বীপবাসী নেই, নেই জঙ্গল। কেবল প্রকৃতির উপাদানগুলো তাদের পরীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রথম পরীক্ষা, আগুনের কৌশল। প্রথমে তারা একটি বিশাল প্রান্তরে হাজির হলো। চারদিকে আগুনের শিখা জ্বলছে এবং মাটিতে গরম লাভা প্রবাহিত হচ্ছে। একটি কণ্ঠ ভেসে এলো, আগুন ধ্বংস করে, কিন্তু আগুন জীবনও দেয়। তোমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, তবে আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মধু বুঝতে পারল, এটি কেবল শক্তি দিয়ে সম্ভব নয়। ধৈর্য ও বুদ্ধিমত্তা প্রয়োজন। সে তার দলকে বলল, আমরা লাভার ওপরে একটি নিরাপদ পথ তৈরি করব। সবাই মাটি ও পাথর জোগাড় করো। সবাই মিলে লাভার মধ্যে পাথর ফেলে একটি পথ তৈরি করল। মধু সেই পথ ধরে এগিয়ে আগুনের শিখার কেন্দ্রে পৌঁছালো। সেখানে একটি লাল রত্ন রাখা ছিল। রত্নটি তুলে নিতেই শিখা নিভে গেল, আর তারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হলো। দ্বিতীয় পরীক্ষা, জলের শুদ্ধতা। পরবর্তী মুহূর্তে তারা নিজেকে একটি অগভীর হ্রদের মাঝে দেখতে পেল। কণ্ঠটি বলল, জলকে যারা সম্মান করে, তারা তার গভীরতাকে বুঝতে পারে। এই জল দূষিত। তোমাদের এটি শুদ্ধ করতে হবে। মধু লক্ষ্য করল, হ্রদের জলে কাদা ও আবর্জনা মিশে আছে। পণ্ডিতজি বললেন, প্রকৃতি আমাদের শুদ্ধতার পাঠ শেখাতে চায়। জলের শুদ্ধতা মানে আত্মার শুদ্ধতা। মধু ও তার সঙ্গীরা মিলে কাদা সরিয়ে, তাদের হাতে থাকা পাতা দিয়ে জল ছেঁকে পরিষ্কার করতে শুরু করল। অবশেষে, হ্রদের জল স্বচ্ছ হয়ে গেল। জলের তলা থেকে একটি নীল রত্ন উঁকি দিল। মধু সেটি তুলে নিল। তারা এবার এমন একটি স্থানে এল, যেখানে বাতাস প্রবল ঝড়ে পরিণত হয়েছে। কণ্ঠটি বলল, বাতাস হালকা, কিন্তু তার শক্তি অসীম। ভারসাম্য ধরে রাখলে বাতাস তোমাদের রক্ষা করবে। মধু ঝড়ের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু বাতাসের শক্তি তাকে বারবার পিছিয়ে দিচ্ছিল। পণ্ডিতজি তাকে বললেন, মধু, বাতাসকে প্রতিরোধ করো না, তাকে গ্রহণ করো, আর তার স্রোতের সঙ্গে চল। মধু সেই পরামর্শ মেনে চলল। ধীরে ধীরে সে বাতাসের সঙ্গে একাত্ম হয়ে ঝড়ের কেন্দ্রে পৌঁছালো। কেন্দ্রে একটি সবুজ রত্ন তাকে স্বাগত জানালো। সবশেষে তারা একটি শান্ত স্থানে পৌঁছালো। কণ্ঠটি বলল, তোমরা 3টি রত্ন সংগ্রহ করেছ, কিন্তু প্রকৃত শক্তি রত্নে নয়, হৃদয়ে। যদি তোমাদের হৃদয় প্রকৃতির জন্য শুদ্ধ ও নিবেদিত হয়, তবে এই দ্বীপ রক্ষা পাবে। মধু চোখ বন্ধ করে নিজের মনের গভীরে ডুব দিল। সে দ্বীপের প্রতি তার ভালোবাসা, সবার প্রতি তার দায়িত্ববোধ অনুভব করল।
তার হৃদয়ে যে আন্তরিকতা ছিল, সেটি চারপাশে আলো ছড়িয়ে দিল। তিনটি রত্ন একসঙ্গে জ্বলতে শুরু করলো, আর একটি স্বর্ণমুকুট গঠিত হলো। গাছের কণ্ঠ বলল, তোমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পেরেছ। এই মুকুট তোমাদের রক্ষকের শক্তি দেবে। তবে মনে রেখো, শক্তি যতটা আশীর্বাদ, ততটাই দায়িত্ব। মধু মুকুটটি গ্রহণ করল। তারা জঙ্গলে ফিরে এলো, কিন্তু গাছের চারপাশে যে অদ্ভুত শক্তি ছিল, তা আর নেই। দ্বীপের প্রাণীরা আবার স্বাভাবিক হয়ে গেল, সমুদ্র শান্ত হলো। দ্বীপবাসীরা মধুকে স্বাগত জানিয়ে বলল, তুমি আমাদের আসল রক্ষক। দ্বীপে শান্তি ফিরে আসলেও অগ্নিজ পরাজয় মেনে নেয়নি। তার গোপন আস্থানায় সে ক্রমাগত নতুন পরিকল্পনা করে চলেছে। তার মনোযোগ এখন দ্বীপের সেই রহস্যময় মুকুটের দিকে, যা মধুর হাতে রয়েছে। অগ্নিজ তার ভয়ঙ্কর মন্ত্রশক্তি দিয়ে একটি বিশাল আগুনের ঝড় সৃষ্টি করল। তার সহযোগী অন্ধকার প্রাণীদের ডেকে বলল, আমি হারিনি, মুকুটটি আমার, এই দ্বীপ আমার হবে। তার সেনারা সম্মতি জানিয়ে দ্বীপে আক্রমণের প্রস্তুতি নিতে লাগল। তাদের মধ্যে কিছু ছিল আগুনের দানব, যারা যে কোনো কিছু জ্বালিয়ে দিতে পারে। কিছু ছিল অন্ধকারের শাপদ, যারা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে পারে। দ্বীপবাসী অগ্নিজের পরিকল্পনার কথা জানত না। তবে মধু হঠাৎ দ্বীপের বাতাসে পরিবর্তন অনুভব করল। মুকুট থেকে এক ধরনের শক্তি বেরিয়ে এসে তাকে সতর্ক করল। পণ্ডিতজি বললেন, মধু, মুকুট শুধু প্রতীক নয়, এটি প্রকৃতির শক্তিকে ধারণ করে। যখনই বিপদ আসবে, মুকুট তোমাকে সংকেত দেবে। মধু দ্বীপবাসীদের একত্র করে বলল, আমাদের আবার প্রস্তুত হতে হবে। অগ্নিজ থেমে থাকবে না। দ্বীপকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। মধু ও তার সঙ্গীরা দ্বীপের চারপাশে একটি সুরক্ষা বেষ্টনী তৈরি করার সিদ্ধান্ত নিল। তারা গাছের শক্তি, জলের প্রবাহ ও পাহাড়ের পাথর ব্যবহার করে প্রতিরক্ষা তৈরি করতে লাগলো। পণ্ডিতজি একটি জাদু বাঁশি তৈরি করলেন, যা অগ্নিজের সেনাদের বিভ্রান্ত করতে পারে। দ্বীপের শিশুরাও তাদের মতন করে সাহায্য করতে লাগলো। কেউ জল সংগ্রহ করছে, কেউ পাতা ও কাঠ। রাত গভীর হলে অগ্নিজ তার সেনাদের নিয়ে দ্বীপে প্রবেশ করল। আকাশ রক্তিম লাল হয়ে গেল। আগুনের দানবেরা জঙ্গলের একাংশ জ্বালিয়ে দিল। অন্ধকার প্রাণীগুলো দ্বীপবাসীদের মনে ভয় ঢুকানোর চেষ্টা করল। কিন্তু মধু ও তার দল প্রস্তুত ছিল। মুকুট থেকে আলো বেরিয়ে এসে তাদের শক্তি যোগাচ্ছিল। পণ্ডিতজি জাদু বাঁশি বাজাতে শুরু করলেন। অগ্নিজের সেনারা বিভ্রান্ত হয়ে পড়ল। মধু অবশেষে অগ্নিজের সামনে দাঁড়ালো। অগ্নিজ বলল, মধু, তুমি মুকুটের যোগ্য নও, এটি আমার, সরে যাও। মধু দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, মুকুট কেবল তারাই ধারণ করতে পারে, যারা প্রকৃতিকে ভালোবাসে। তুমি কেবল ধ্বংস চাও, আর ধ্বংস কখনোই প্রকৃত শক্তি পেতে পারে না। অগ্নিজ প্রচণ্ড ক্রোধে মধুর দিকে আগুনের ঝড় ছুড়ে দিল। কিন্তু মুকুট থেকে বেরিয়ে আসা সাদা আলো সেই আগুনকে নিভিয়ে দিল। মধু ও অগ্নিজের মধ্যে এক তীব্র লড়াই শুরু হলো। মধু মুকুটের শক্তি ব্যবহার করে প্রকৃতির সব উপাদানকে নিজের পাশে পেয়েছিল, আগুন, জল, মাটি আর বাতাস। অগ্নিজ ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত মুকুটের শক্তি অগ্নিজকে পরাজিত করল। সে অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। তার সেনারাও ধীরে ধীরে গায়েব হয়ে গেল। লড়াই শেষে দ্বীপ আবার শান্ত হয়ে গেল। মধু বলল, এটি কেবল আমার নয়, আমাদের সবার বিজয়। আমরা একসঙ্গে লড়াই করেছি, আর একসঙ্গেই এই দ্বীপকে রক্ষা করেছি। দ্বীপবাসীরা মধুকে দ্বীপের রক্ষক হিসেবে ঘোষণা করল। মুকুটটি দ্বীপের কেন্দ্রে একটি পবিত্র স্থানে রেখে দেওয়া হলো, যাতে এটি প্রকৃতির সঙ্গে একাত্ম থাকে।